Hello friends, I am MD Harun Al Rashid and it's my YouTube channel Harun Biojon. আজকে আমরা এই ভিডিওতে এনসিইআরটি বই থেকে এনসিইআরটি বায়োলজি বই থেকে ক্লাস 12 এর চ্যাপ্টার নম্বর 14 ইকোসিস্টেম এটা আমরা ভালোভাবে লাইন বাই লাইন এক্সপ্লেন করব বাংলায় এবং এই চ্যাপ্টারটাকে বোঝার চেষ্টা করব কারণ এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে শুধু নিট না সমস্ত পরীক্ষায় কোয়েশ্চেন আসে। তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে চলে আসি ইন্ট্রোডাকশন। বলছে an ecosystem can be visualized as a functional unit of nature. তাহলে আমাদের যে প্রকৃতি বা নেচার, আমাদের চারপাশে যে নেচার রয়েছে তার সবচেয়ে কার্যকারী ইউনিট হচ্ছে তোমার হচ্ছে কি ইকোসিস্টেম। তাহলে এখান থেকে শর্ট কোয়েশ্চেন হতে পারে যে হোয়াট ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ ইকোসিস্টেম, যেখানে লিভিং অর্গানিজমস interact among themselves and also with the surrounding physical environment. তাহলে এই যে নেচারের মধ্যে যে আমাদের ইকোসিস্টেম রয়েছে সেই ইকোসিস্টেমে কি হচ্ছে বিভিন্ন ধরনের অর্গানিজমগুলো নিজেদের মধ্যে ইন্টারাক্ট করছে এবং সেই সঙ্গে সঙ্গে তার আশেপাশের যে পরিবেশ সেটার সঙ্গে কিন্তু ইকোসিস্টেমে তারা ইন্টারাকশন করছে। অর্থাৎ শর্টভাবে বলতে গেলে যে পরিবেশের বিভিন্ন বায়োটিক ফ্যাক্টর এবং অ্যাবায়োটিক ফ্যাক্টর পরস্পরের মধ্যে যে ইন্টারাকশন করছে বা সংযোগ স্থাপন করছে, একে অপরের উপর নির্ভর করছে, সেটি আমাদের ইকোসিস্টেম। এবার ইকোসিস্টেম কিভাবে তৈরি হয় দেখো। প্রথমে আমরা বলি যে একটা স্পিসিস অর্থাৎ একটা প্রজাতি, একটা ইন্ডিভিজুয়াল অর্গানিজম যেটা আমরা স্পিসিস বলছি, সেই স্পিসিস অনেকগুলো ইন্ডিভিজুয়াল অর্গানিজম যখন পরস্পরের সঙ্গে অনেকগুলো ইন্ডিভিজুয়াল অর্গানিজম যখন একসঙ্গে বসবাস করবে তখন সেটাকে আমরা পপুলেশন বলছি। অনেকগুলো পপুলেশন, হয়তো ডিয়ারের পপুলেশন আছে, ট্রির পপুলেশন আছে, বা মাঙ্কির পপুলেশন আছে, টাইগারের পপুলেশন আছে, এরকম অনেকগুলো পপুলেশন যখন একসঙ্গে বসবাস করবে তখন সেটাকে আমরা কমিউনিটি বলছি। এবার অনেকগুলো কমিউনিটি যখন একই সঙ্গে বসবাস করবে তখন আমরা বলছি ইকোসিস্টেম। ইকোসিস্টেম হচ্ছে কি অনেকগুলো কমিউনিটির সহাবস্থান। এবার এই অনেকগুলো ইকোসিস্টেম নিয়ে আমাদের তৈরি হয় বায়োম এবং অনেকগুলো বায়োম নিয়ে আমাদের তৈরি হয় বায়োস্ফিয়ার। এই বায়োস্ফিয়ারের মধ্যে কী কী রয়েছে, একটা হচ্ছে তোমার অ্যাটমসফিয়ার রয়েছে মানে আবহমণ্ডল, একটা রয়েছে তোমার হাইড্রোস্ফিয়ার জল রয়েছে যেখানে হাইড্রোস্ফিয়ারে যেখানে জল রয়েছে, আর একটা হচ্ছে লিথোস্ফিয়ার মানে মাটির নিচের জিনিসগুলো, মাটি এবং মাটির নিচের জিনিসপত্র নিয়ে লিথোস্ফিয়ার তৈরি হয়। এবং এই তিনটে আবহাওয়া মানে এই পৃথিবীর তিনটে লেয়ারে কিন্তু ইকোসিস্টেম তৈরি হয়, সেখানে বায়োটিক এবং অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলোর ইন্টারাকশনের জন্য। ইকোসিস্টেম ভ্যারিজ গ্রেটলি ইন সাইজ। তাহলে ইকোসিস্টেমগুলোকে আকারে ছোট এবং বড় হতে পারে। ফ্রম স্মল পন্ড, একটা ছোট্ট পুকুর থেকে শুরু করে টু এ লার্জ ফরেস্ট, বিশাল একটা ফরেস্ট যেমন অ্যামাজন ফরেস্ট বা কোনো একটা সমুদ্র হতে পারে। তাহলে ইকোসিস্টেমের সাইজ একটা পুকুর থেকে শুরু করে, একটা অ্যাকোরিয়াম থেকে শুরু করে, অর্থাৎ তোমার বাড়িতে যে অ্যাকোরিয়াম রয়েছে সেখান থেকে শুরু করে একদম ওশেন পর্যন্ত হতে পারে বা অ্যামাজন ফরেস্ট পর্যন্ত হতে পারে। মেইন ইকোলজিস্ট কাকে বলা হচ্ছে, যারা ইকোলজির উপরে গবেষণা করে। ইকোলজি কাকে বলা হয়, যে ইকোসিস্টেম সম্পর্কে অধ্যয়নকেই বলে ইকোলজি। ইকোসিস্টেম যে রয়েছে আমাদের চারপাশে সেই ইকোসিস্টেম সম্পর্কে স্টাডি করাকে আমরা বলছি ইকোলজি। এবং এই ইকোলজি নিয়ে যারা পড়াশোনা করে তারাই হচ্ছে ইকোলজিস্ট। রিগার্ড দ্য এন্টায়ার বায়োস্ফিয়ার, তাহলে বায়োস্ফিয়ারের কনসেপ্ট ক্লিয়ার হলো যে অনেকগুলো বায়োম নিয়ে আমাদের তৈরি হচ্ছে বায়োস্ফিয়ার অ্যাজ এ গ্লোবাল ইকোসিস্টেম। তাহলে আমাদের টোটাল যে বায়োস্ফিয়ার রয়েছে যেখানে তোমার হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার এবং অ্যাটমসফিয়ার রয়েছে, এই টোটালটাকেও কিন্তু একটা ইকোসিস্টেম ধরা হয়। বাট সিন্স দিস সিস্টেম ইজ টু মাচ বিগ অ্যান্ড কমপ্লেক্স টু বি স্টাডিড অন টাইম। তাহলে এই যে এত বিশাল একটা ইকোসিস্টেম যেখানে অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার এবং লিথোস্ফিয়ার তিনটে রয়েছে, সেই ইকোসিস্টেমটা এতটাই বড় যে তাকে একই টাইমে স্টাডি করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। ইট ইজ কনভেনিয়েন্ট টু ডিভাইড ইট ইন্টু দ্য বেসিক ক্যাটেগরিজ। এই জন্য তাকে আমরা কী করি, সেই ইকোসিস্টেমটাকে, সেই বায়োস্ফিয়ারের মধ্যে যে ইকোসিস্টেম রয়েছে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিই। একটা হচ্ছে ন্যাচারাল ইকোসিস্টেম, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। এই ন্যাচারাল যেটা প্রকৃতিতে পাওয়া যায় ইকোসিস্টেম আমরা দুটো ভাগে ভাগ করি, একটা ল্যান্ড ইকোসিস্টেম বা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, আর একটা হচ্ছে
অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। নর্মালি আমরা দুটো ল্যান্ড বা অ্যাকোয়াটিক টেরেস্ট্রিয়াল এবং অ্যাকোয়াটিক ইকোসিস্টেম দুটো ভাগ করি। এবার যেমন ল্যান্ড ইকোসিস্টেম বা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের মধ্যে ফরেস্ট ইকোসিস্টেম রয়েছে, গ্রাসল্যান্ড ইকোসিস্টেম অ্যান্ড ডেজার্ট ইকোসিস্টেম। অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে রয়েছে পোন্ড ইকোসিস্টেম, ওশেন ইকোসিস্টেম অ্যান্ড এস্টুয়ারিজ ইকোসিস্টেম রয়েছে। ক্রপ ফিল্ডস অ্যান্ড অ্যাকোয়ারিয়াম এবং আমাদের আর্টিফিশিয়াল যে ইকোসিস্টেম রয়েছে, আর্টিফিশিয়াল ইকোসিস্টেম মানে যেটা ম্যানমেড, একটা ন্যাচারাল হলো, ন্যাচারাল পর আমরা হচ্ছে আর্টিফিশিয়াল যেটা মানুষ কৃত্রিমভাবে তৈরি করে। ধরুন একটা প্যাডি ফিল্ড, সেই প্যাডি ফিল্ডটা কিন্তু মানুষ তৈরি করছে, সুতরাং সেটা একটা আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। তোমার বাড়ির ভিতরে যে অ্যাকোয়ারিয়ামটা রয়েছে, সেই অ্যাকোয়ারিয়ামটা মানুষের তৈরি, সুতরাং অ্যাকোয়ারিয়ামটা হচ্ছে এক ধরনের ইকোসিস্টেম, যেটা ম্যানমেড ইকোসিস্টেম বা আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। উইল ফার্স্ট লুক দ্য স্ট্রাকচার অফ দ্য ইকোসিস্টেম। এখানে চলো আমরা শুরু করে দেখতে কি একটা ইকোসিস্টেম কী কী নিয়ে তৈরি হচ্ছে। ইন অর্ডার টু অ্যাপ্রিসিয়েট দ্য ইনপুট মানে প্রোডাক্টিভিটি। ইনপুট বলতে এখানে আমরা যে প্ল্যান্ট রয়েছে, সেই প্ল্যান্টটা কী করে সানলাইট থেকে এনার্জিকে সানলাইট থেকে এনার্জি অ্যাবজর্ব করছে এবং সেখানে ফুডটা প্রডিউস করছে, তাই প্রোডাক্টিভ বলা হচ্ছে ওদেরকে। ট্রান্সফার মানে এবার যে ফুডটা তৈরি করলো, সেখান থেকে 10% এনার্জি তার পরের ট্রপিক লেভেলে দিল, সেখান থেকে আরও 10% এনার্জি দিল। অর্থাৎ লিন্ডম্যানের 10% রুলস হিসেবে একটা ট্রপিক লেভেল থেকে অন্য ট্রপিক লেভেলে অনলি 10% এনার্জি ট্রান্সফার হবে ফুড চেইনের মাধ্যমে। এবং নিউট্রিয়েন্ট সাইকেল। এবার যখন এই ট্রান্সফার হতে হতে যখন সবাই মারা যাবে, যেসব জীবগুলো মারা যাবে তারা মাটির সঙ্গে মিশে যাবে, আবার নিউট্রিয়েন্টগুলো তোমার সেই মাটিতে ফিরে যাবে। অ্যান্ড দ্য আউটপুট বলতে কী হচ্ছে, আউটপুট এই যে ডিকম্পোজারের মাধ্যমে তারা মাটিতে মিশে গেল, নিউট্রিয়েন্ট সাইকেল সেম রাখলো, আবার আউটপুট মানে সেখান থেকে কিছু এনার্জি আবার তোমার লস্ট হয়ে যাচ্ছে হিট আকারে, সেটাকে আউটপুট বলা হচ্ছে। উইল অলসো লুক অ্যাট দ্য রিলেশনশিপ। এবং প্রত্যেকটা অর্গানিজমের মধ্যে রিলেশনশিপ দেখছি। প্রথমে যারা প্রডিউসার প্ল্যান্ট, তারপর হার্বিভোর যারা প্ল্যান্টকে খেলো, হার্বিভোর যারা কার্নিভোর তারপরে হার্বিভোরদের খেলো। কারণ এদের মধ্যে যদি একটাকে আমরা ডিলিট করে দিই বা একটাকে তোমার এক্সটিংক্ট হয়ে যায়, তাহলে কিন্তু পুরো ইকোসিস্টেম কোল্যাপস করে যাবে। That are created as a result of these energy flows within the system and their interrelationship. তাহলে এই ইকোসিস্টেম কী হলো, একজন তৈরি করলো প্রোডাক্টিভ এবং বাকিগুলো এখান থেকে এনার্জিগুলো পরবর্তী ট্রপিক লেভেলে ট্রান্সফার হতে থাকলো। নেক্সট ইকোসিস্টেম। এবার আমরা চলে আসছি ইকোসিস্টেমের প্রথমে স্ট্রাকচার অ্যান্ড ফাংশনের মধ্যে চলে আসলাম। এবার হচ্ছে আমরা দেখবো ইকোসিস্টেমের স্ট্রাকচার এবং ফাংশন। স্ট্রাকচারটা দেখবো এবং তার ফাংশন কীভাবে কাজ করে। ইউ হ্যাভ লুক অ্যাট দ্য তাহলে ইন চ্যাপ্টার 13 যে ইকোলজি চ্যাপ্টার রয়েছে, সেখানে আমরা দেখেছি কি বিভিন্ন ধরনের অ্যাবায়োটিক ফ্যাক্টর রয়েছে এবং বায়োটিক ফ্যাক্টর রয়েছে। অ্যাবায়োটিক ফ্যাক্টর বলতে আমাদের লাইট, টেম্পারেচার, ওয়াটার, অ্যাটমসফিয়ারিক গ্যাসেস, উইন্ড অ্যাটসেট্রা অ্যাবায়োটিক ফ্যাক্টর, যার মধ্যে প্রাণ নেই। আর একটা বায়োটিক ফ্যাক্টর যেখানে প্ল্যান্টস, অ্যানিমালস, মাইক্রো অর্গানিজম রয়েছে। এই বায়োটিক ফ্যাক্টরের মধ্যে কী রয়েছে, প্রডিউসার রয়েছে যারা খাবার তৈরি করছে, কনজিউমার রয়েছে যারা তোমার প্রডিউসারের তৈরি খাবারটা গ্রহণ করছে। তার মধ্যে কি প্রাইমারি কনজিউমার রয়েছে, সেকেন্ডারি কনজিউমার রয়েছে, টার্সিয়ারি কনজিউমার রয়েছে, আর শেষে রয়েছে ডিকম্পোজার। You studied how the individual biotic and abiotic factor affected each other and the surrounding. তাহলে ওই চ্যাপ্টারে আমরা দেখেছি কীভাবে একটা বায়োটিক ফ্যাক্টর, অ্যাবায়োটিক ফ্যাক্টর পরস্পরের সঙ্গে ইন্টারাকশন করছে এবং তারা কী করছে, তার সারাউন্ডিং চারিদিকে সমস্ত বায়োটিক অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলো পরস্পরের সঙ্গে ইন্টারাক্ট করছে। Let us look at this component is more integrated manner. এখানে আমরা এই চ্যাপ্টারে কী করবো, সেই জিনিসগুলোকে আরও বেশি ভালো করে নিখুঁতভাবে দেখবো অ্যান্ড সি এবং দেখবো হাউ দ্য ফ্লো অফ এনার্জি, কীভাবে সমান এনার্জিটা ফ্লো হচ্ছে, টেক্স প্লেস উইদিন দিস কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম। তাহলে আমরা এর আগের চ্যাপ্টারে দেখেছি যে বিভিন্ন ধরনের বায়োটিক ফ্যাক্টর এবং অ্যাবায়োটিক ফ্যাক্টর কীভাবে পরস্পরের সঙ্গে ইন্টারাকশন করেছে, যেটা ইকোলজি চ্যাপ্টার আমরা দেখেছি।
এই চ্যাপ্টার আমরা দেখব যে এই সমস্ত বায়োটিক এবং অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলো কীভাবে আরও ভালোভাবে তোমার কম্প্যাক্ট হচ্ছে, আরও ইন্টিগ্রেট হচ্ছে, আরও ভালোভাবে দেখবো জিনিসগুলো, এবং আরও দেখবো যে কীভাবে এনার্জিগুলো আসছে এক স্তর থেকে অন্য স্তরে যাওয়ার পরে ফ্লো হচ্ছে, সেই জিনিসগুলো পুরো ক্লিয়ারলি এই চ্যাপ্টার আমরা দেখব। Interaction of biotic and abiotic compound result in physical structure that is characterized by for each type of ecosystem. তাহলে এবার বলছে প্রত্যেকটা ইকোসিস্টেম, যেটা আমরা পেয়েছি ফরেস্ট ইকোসিস্টেম পেয়েছি, পন্ড ইকোসিস্টেম, ওশেন ইকোসিস্টেম, অ্যাটসেট্রা যেগুলো পেয়েছি আমরা, ডেজার্ট ইকোসিস্টেম, তার প্রত্যেকটা ইকোসিস্টেমে এই এনার্জি ফ্লোর প্রসেসটা কিন্তু বিভিন্ন ধরনের হয় এবং সেটা ক্যারেক্টারিস্টিক্স হয়, প্রত্যেকটা ইকোসিস্টেম আলাদা হবে। আইডেন্টিফিকেশন অ্যান্ড এনুমারেশন, আইডেন্টিফিকেশন মানে আমরা শনাক্ত করব এবং এনুমারেট করবো, মানে গণনা করা, কাউন্ট করবো আমরা জিনিসগুলোকে, অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল স্পিসিস অফ অ্যান ইকোসিস্টেম গিভ ইটস স্পিসিস কম্পোজিশন। তাহলে আমরা প্রত্যেকটা ইকোসিস্টেমে কী করছে, যে স্পিসিসদের অ্যারেঞ্জমেন্ট, স্পিসিস কাকে বলা হচ্ছে, যারা ইন্টারব্রিড অর্গানিজম। যেমন ধরুন এখানে একটা গ্রাস ইকোসিস্টেমের কথা বলা হচ্ছে, যেখানে কি সানলাইট, গ্রাসরা সানলাইট থেকে সানলাইটকে অ্যাবজর্ব করলো, তারপর গ্রাস সুপার খেলো, তারপর সেটাকে ফ্রগ খেলো, ফ্রগকে স্নেক ইগল, অ্যান্ড আলটিমেট সেটা ডিকম্পোজ হয়ে গেল। কিন্তু একটা পোর্ন ইকোসিস্টেম করতে গেলে সেখানে কিন্তু এই অ্যানিমালগুলো থাকবে না, সেখানে কিন্তু সে ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, ফ্রি সুইমিং অ্যানিমালগুলো থাকবে। Vertical distribution of different species occupying different level is called stratification. Stratification, for example, তো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে গেল স্ট্র্যাটিফিকেশন। স্ট্র্যাটিফিকেশন মানে হচ্ছে স্তর বিন্যাস। যেমন তুমি ধরুন একটা ফরেস্টে চলে যাও, ফরেস্টে দেখতে পাবে যে তার সবচেয়ে নিচের দিকে থাকছে শ্রাবসগুলো, হার্বগুলো থাকছে, বিরুৎ জাতীয় উদ্ভিদগুলো থাকছে, তারপর উপরের দিকে শ্রাবগুলো থাকছে, তারপর একবার সবচেয়ে টপ ক্যানোপি লেভেলে থাকছে ট্রিজগুলো। তো এই যে বিভিন্ন ধরনের লেভেলগুলো ভাগ হয়েছে, ফরেস্ট ফ্লোর, আন্ডারস্টোরি লেয়ার, ক্যানোপি লেয়ার, এমার্জেন্ট লেয়ার, এই যে ভাগ করা হচ্ছে, এটা হচ্ছে স্ট্র্যাটিফিকেশন। ফর এক্সাম্পল, ট্রিজ অকুপাই টপ ভার্টিক্যাল স্ট্রাটা অর লেয়ার অফ ফরেস্ট। ফরেস্টের সবচেয়ে টপ পোর্শনে কারা রয়েছে, ট্রিজরা রয়েছে। শ্রাবস দ্য সেকেন্ড, শ্রাবগুলো সেকেন্ডে রয়েছে, এই ছোটো ছোটো গাছগুলো, আর হার্বগুলো একদম তলায় রয়েছে। The component of the ecosystem are seen to function as a unit when you consider for aspect. তুমি কি করতে পারো, কম্পোনেন্ট ইকোসিস্টেমের কী কী উপাদান রয়েছে সেগুলো তুমি এবং তাদের কাজ কী আছে সেগুলো ভালোভাবে বুঝতে পারবে যখন তুমি এই জিনিসগুলো লক্ষ্য করবে, কি প্রোডাক্টিভিটি এবং ডিকম্পোজিশন, এনার্জি ফ্লো আর নিউট্রিয়েন্ট সাইকেল। To understand the ethos, ethos মানে কি, ethos হচ্ছে নীতি বা রুলস অফ অ্যান অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। তাহলে আমরা এখানে একটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের এক্সাম্পল দিয়ে পুরো ইকোসিস্টেমটা বোঝার চেষ্টা করব। But to understand the ethos of an aquatic ecosystem, let us take a small pond as an example. তাহলে আমরা এই অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের নিয়মগুলো বা ইকোসিস্টেমের যে একটা নির্দিষ্ট তাদের ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেগুলো বোঝার জন্য কী করবো, আমরা একটা ছোট্ট একটা পুকুরের ইকোসিস্টেমটাকে আমরা লক্ষ্য করবো এখানে। দিস ইজ ফেয়ারলি সেলফ সাস্টেনেবল an anti-unit and rather simple example that explain even the complex interaction that exists in the ecosystem. তাহলে এই যে অ্যাকোয়াটিক সিস্টেমটা হচ্ছে কি সেলফ সাস্টেনেবল, অর্থাৎ তারা নিজের স্বয়ং সম্পূর্ণ, এখানে কিন্তু বাইরে থেকে কোনো কিছু দেওয়ার দরকার পড়ে না বা কোনো মানুষের ইন্টারভেনশনের দরকার পড়ে না, মানুষের হস্তক্ষেপের দরকার পড়ে না। এরা হচ্ছে সেলফ সাস্টেনেবল বা স্বপ্রণোদিত, নিজে থেকে নিজেকে মেনটেন করতে পারে এবং এদের যে কমপ্লেক্স জটিলটির সঙ্গে সম্পর্ক রয়েছে সেগুলো কিন্তু রয়েছে কোথায়, এই ইকোসিস্টেমের জটিল সম্পর্কগুলো আমার এই পন্ড ইকোসিস্টেমে দেখতে পাওয়া যাচ্ছে। এ পন্ড ইজ এ শ্যালো ওয়াটার বডি in which all the above mentioned four basic component of the ecosystem are well exhibited. তাহলে বলছে একটা পন্ড হচ্ছে কি শ্যালো ওয়াটার বডি, মানে এটা অগভীর একটা জলাশয়, এবং যেখানে তোমার চারটে যে নীতিগুলো আমরা পড়লাম, এক নম্বর হচ্ছে প্রোডাক্টিভিটি, ডিকম্পোজিশন, এনার্জি ফ্লো
and nutrient cycle. এই যে চারটে পয়েন্ট, এই চারটে পয়েন্ট কিন্তু আমরা কোন ইকোসিস্টেম ভালোভাবে এখানে লক্ষ্য করব। দ্য অ্যাবায়োটিক কম্পোনেন্ট ইজ দ্য ওয়াটার, তাহলে এখানকার অ্যাবায়োটিক কম্পোনেন্ট কি হলো? ওয়াটার, উইথ অল দ্য ডিসলভড ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক সাবস্ট্যান্স অ্যান্ড দ্য রিচ সোয়েল ডিপোজিটেড অ্যাট দ্য বটম অফ দ্য পয়েন্ট। তাহলে এই যে আমাদের পোন ইকোসিস্টেম, সেখানে কি কি রয়েছে? এখানে ওয়াটারটা হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট অফ দ্য ইকোসিস্টেম, এবং এর মধ্যে রোয়া বিভিন্ন ধরনের অর্গানিক মলিকিউলস, ইনঅর্গানিক, অর্গানিক এবং ইনঅর্গানিক মলিকিউলসগুলো এখানে ডিজলভ অবস্থায় রয়েছে, এবং নিচের দিকে বাটাম পোর্শনে রয়েছে কি রয়েছে? সয়েল রয়েছে, যেগুলো রিচ সয়েল, অর্থাৎ যেটা নিউট্রিয়েন্ট রিচ সয়েল রয়েছে। দ্য সোলার ইনপুট, তাহলে এখানে সানলাইটটা কি হচ্ছে? সোলার আসছে সানলাইট থেকে, সান থেকে সানলাইটগুলো আসছে। দ্য সাইকেল অফ টেম্পারেচার, ডে লেন্থ, তাহলে and other climatic conditions regulate the rate of functioning of the entire pond. তাহলে এই যে পন্ডে যে কমপ্লেক্স একটা ইন্টারাকশন ও কমপ্লেক্স যে ইকোসিস্টেম চলছে, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য সানলাইট থেকে কি রয়েছে? সানলাইট থেকে সান থেকে সানলাইট আসছে, এবং এর টেম্পারেচার এবং তার ডে লেন্থ, দিনের ডে লেন্থ, এবং অন্যান্য ক্লাইমেটিক কন্ডিশন, সে হিউমিডিটি, তারপর তোমার হচ্ছে টেম্পারেচার অ্যাটসেট্রা, সব এগুলোকে ইকোসিস্টেম রেগুলেট করছে। দ্য অটোট্রপিক কম্পোনেন্ট ইনক্লুড দ্য ফাইটোপ্ল্যাঙ্কটন, সাম অ্যালগি অ্যান্ড ফ্লোটিং and the floating component, floating submerged and marginal plants found in the edges. তাহলে এর প্রোডাক্টিভিটি কি? প্রোডাক্টিভিটি বলতে যারা খাবার তৈরি করছে, কারা তৈরি করছে? এই যে সাবমার্জড অথবা তোমার হচ্ছে কি মার্জড, মার্জিনাল প্ল্যান্ট রয়েছে, সাবমার্জ প্ল্যান্ট রয়েছে, এবং ভেসে থাকা অনেক ফাইটোপ্ল্যান্ট, এই যে ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো রয়েছে, ফাইটোপ্ল্যাঙ্কটন, এরা হচ্ছে প্রোডাক্টিভিটি অফ দ্য পন্ড ইকোসিস্টেম, কারণ তারা সান থেকে সানলাইটটাকে অ্যাবজর্ব করতে পারছেন এবং ফটোসিনথেসিস প্রসেসে ফুড প্রসেস করছেন। দ্য কনজিউমার্স আর প্রেজেন্টেড দ্য জু প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটন কথার অর্থ হচ্ছে যারা ফ্রিলি সুইম করে, যারা জলের উপরে যে লাইট জোন রয়েছে, বা যেটাকে ফোটিক জোন বলছি আমরা, সেই জোনটাতে কি করছে? ওরা ফ্লোট করতে পারে। ফাইটোপ্ল্যাঙ্কটন মানে প্ল্যান্ট এবং জু প্ল্যাঙ্কটন মানে হচ্ছে অ্যানিমাল। তার প্রথম খাবার তৈরি করলো কারা? একটা হচ্ছে এগ প্ল্যান্টস, তারপর তোমার সাবমার্জ প্ল্যান্টস এবং ফাইটোপ্ল্যাঙ্কটন। খাবার খেতে শুরু করলো কে? প্রথম হচ্ছে জু প্ল্যাঙ্কটন। তারপর কি? ফ্রি সুইমিং বটম ডুয়েলিং ফর্মস, তার ফ্রি সুইমিং মানে বিভিন্ন ধরনের মাছ যারা ফ্রিলি সুইম করে বেড়ায়, তারা খাবারটা খেতে শুরু করলো। দ্য ডিকম্পোজার আর দ্য ফাঞ্জাই, ব্যাকটেরিয়া অ্যান্ড ফ্লাজেলেটস স্পেশালি of an ecosystem and the biosphere as a whole. Especially তাহলে এখন ডিকম্পোজিশন কারা হলো? ডিকম্পোজিশন হলো তোমার যারা ফাঞ্জাই, ব্যাকটেরিয়া এবং ফ্লাজেলেটস অর্গানিজম হচ্ছে তোমার এই ডিকম্পোজিশন কাজ করলো। This ecosystem performs all the functions of the ecosystem and the biosphere as a whole, that is conversion of inorganic into organic material with the help of the radiant energy of the sun by the autotrophs. তাহলে এখানে কি করলো? এখানে যে সমস্ত অর্গানিক বা ইনঅর্গানিক মেটেরিয়ালগুলো ছিল, সেগুলো থেকে তোমার সানলাইট অ্যাবজর্ব করার পরে সেগুলো থেকে উদ্ভিদরা খাবার তৈরি করলো, এবং যারা হচ্ছে অটোট্রপস, প্রোডাক্টিভ বলছে। কনজামশন অফ অটোট্রপস বা হেটারোট্রপস, এবার এই যে অটোট্রপ অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটনের খাওয়াকে যখন জু প্ল্যাঙ্কটনরা গ্রহণ করলো, জু প্ল্যাঙ্কটন ছোটো মাছ থেকে বড়ো মাছ, এরা হচ্ছে তোমার এদের মধ্যে থেকে কি এনার্জিটা ফ্লো হতে শুরু করলো। Decomposition and mineralization of the dead matter release them back for reuse by the autotrophs. তাহলে এখানে অটোট্রপ যে বসে আছে, সে অটোট্রপসদের করলো, অটোট্রপস বা হেটারোট্রপস যখন মারা গেল, তারা ডিকম্পোজ হয়ে গেল, কার দ্বারা? ফাঞ্জাই, ব্যাকটেরিয়া, ফ্লাজেলেটস দ্বারা, এবং সে সমস্ত মিনারেলসগুলো আবার তোমার পরিবেশে বা জলের মধ্যে ফিরে আসলো, যে জিনিসগুলোকে আবার অটোট্রপসরা রিইউজ করতে পারবে। These events are repeated over and over again, এবং এই প্রসেসটা বারবার রিপিট হতে শুরু করলো।
দেয়ার ইজ এ ইউনিডাইরেকশনাল মুভমেন্ট অফ দ্য এনার্জি টুয়ার্ডস দ্য হায়ার ট্রপিক লেভেল। তাহলে এখানে শুধুমাত্র ধরেন এখানে সান, এই সান থেকে উদ্ভিদরা খাবার সানলাইট নিল, সানলাইট নেওয়ার পর সেটাকে তোমার খাবার তৈরি করার পর সেই খাবারটা তো ধীরে 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 সমস্ত পুষ্টি স্তরে গেল, এবং এই পুষ্টি স্তরে যাওয়ার পর সেখান থেকে কিন্তু ব্যাক করবে না, সেটা ইউনিডাইরেকশনাল একটা ডাইরেকশনে যাবে। There is a unidirectional, তাহলে unidirectional movement of energy towards the higher tropic level, তাহলে এখানে lower tropic level to higher tropic level দিকে এনার্জিটা 10% রুলস হিসেবে যাবে, অর্থাৎ লিন ম্যানের 10% রুলস হিসেবে যাবে। and dissipation and lost as a heat to the environment, আর বাকি যে এনার্জিটা রয়েছে অনলি 10% প্রত্যেক ট্রপিক লেভেলে, বাকি এনার্জিটা তোমার লস হচ্ছে অ্যাজ এ হিট। হিট, তাহলে এখান থেকে এনার্জিগুলো, বাকি এনার্জিটা তোমার হিট আকারে বাইরে বেরিয়ে যাচ্ছে।